কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি আমার নানুর বাসায় ঘটে। আমি তখন মাত্র 10ম শ্রেণীতে উত্তীর্ণ হলাম এবং এটি চলতি বছরেই ঘটে। ছুটিতে নানুর বাসায় যেয়ে দেখি নানুর অ্যাপার্টমেন্টে 5টি রুমের মধ্যে একটি ভাড়া দেওয়া হয়েছে। নানাকে জিজ্ঞেস করায় উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে আরবি ভাষায় কি একটা বললেন। নানা দিনদার মানুষও মাঝে মধ্যে এমন দুষ্টুমি করেন, তাই জিনিসটা নিয়ে এত ভাবলাম না। দুপুরে খাবার খাওয়ার সময় হয়ে গেল। একটি মেয়ে এসে খাবার পরিবেশন করলো। মাথায় ঘোমটা দেয়া, চেহারাটা না দেখতে পেয়ে একটু বিরক্ত হলাম। মনের মধ্যে শুধু একটাই চিন্তা, এই মেয়েটাকে। যখন আমার প্লেটে খাবার দিতে আসলো আমি দেখলাম তার ঘোমটা দেয়া, চেহারাটা না দেখতে পেয়ে আমি একটু বিরক্ত হলাম। মনের মধ্যে শুধু একটাই চিন্তা, এই মেয়েটা কে? যখন আমার প্লেটে খাবার দিতে আসলো আমি দেখলাম তার ঘোমটা দেয়া ওড়নার নিচ থেকে বেরিয়ে এলো 2টি হাত। হাত দুটি এত সুন্দর যেন মনে হচ্ছে অপার্থিব কিছু, এবং মনে হচ্ছে অন্য কোনো পৃথিবী থেকে এসে সে খাবার পরিবেশন করছে। পরে জানতে পারলাম মেয়েটি ভাড়া এসেছে এবং বেকার থাকায় নানুর কাছে কাজ চায়। সেদিনের মতো আর কিছুই হয়নি। মূল সমস্যা শুরু হয় পরের দিন সন্ধ্যায়। আমি খাটে বসে মোবাইল নিয়ে বিজি ছিলাম। মাগরিবের আজান দেওয়ার সাথে সাথেই হঠাৎ করুণ চিৎকার ও প্রাণ ভিক্ষার আর্তনাদ শুনতে পেলাম। কিসের শব্দ? তার তল্লাশি চালাতে গিয়ে দেখি ওই ভাড়াটে মেয়ের রুম থেকে শব্দের সূত্র। কি হয়েছে তা দেখতে আমি দৌড়ে মেয়েটির রুমে যাই। ইতোমধ্যে নানানও দৌড়ে এসে পড়ল। আমরা মেয়েটির রুমে যে দৃশ্য দেখলাম সেটা দেখার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম মেয়েটি আয়নার দিকে তাকিয়ে কারো কাছে মাফ চাচ্ছে এবং সে হাওয়ায় ভাসছে। এই দৃশ্য দেখে আমার নানু অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। আমি একটু সাহস করে আয়নায় দেখলাম, আমিও আর সাহস ধরে রাখতে পারলাম না। আয়নার মধ্যে কুচকুচে কালো এক অবয়ব, মুখ থেকে তার রক্ত ঝরছে, চোখ দুটো পুরো কালো। এই দৃশ্য দেখে আমি অচেতন হয়ে মাটিতে পড়ে যাই। পরের দিন দুপুর চোখ খুলে দেখি আশেপাশে প্রতিবেশীরা। হঠাৎ একজন ধমকে সুরে বলে উঠল, আপনারা বাড়ি ঘর খুলে রেখে কই গেছিলেন? আপনাদের কে যেন এসে অ্যাপার্টমেন্টের সামনে রেখে গেছে। আমি তার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলাম। বিকেলবেলা নানুরাও স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। এত ঘটনার পর আমি আর নিতে না পেরে বেরিয়ে যাই। এখানে বলে রাখা ভালো, আমরা সেই ভাড়াটে মেয়েটার কথা ভুলেই গিয়েছিলাম। সে মেয়েটি বাসায় ছিল না। বের হয়ে আমি ওয়ারি যাচ্ছিলাম। সেখানে সলিমুল্লাহ কলেজের সামনে একটি মাজার আছে। আমি সেই মেয়েটিকে মাজারে দেখতে পাই। তাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসি। এসেই তার রুমে ঢুকি। আমি তাকে জিজ্ঞেস করি, কাল রাতে কি হয়েছিল? জিজ্ঞেস করায় খুব ভারী এবং পুরুষ কণ্ঠে বলল, তুই জেনে কি করবি? আমাকে এখন ঘুমোতে দে। এটা শুনে আমার রক্ত গরম হয়ে যায়। কাজের মেয়ে আমাকে কিভাবে ধমক দিল! অনেক কষ্ট করে আমি নিজের ধৈর্য ধরে রেখেছিলাম। আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম সকাল হলেই নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হব। রাতে সবাই কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তখন বাজে প্রায় 3:45। আমার ঘুম ভেঙে যায়। কিছু খাইনি বলে খুব ক্ষুধা লাগে। ফ্রিজে কি আছে তা দেখতে আমি পাকঘরের দিকে যাই। শুনলাম কাজের মেয়েটির ঘর থেকে কেমন ফিস ফিস শব্দ আসছে। এত রাতে কার কথা বলার শব্দ হবে তা জানতে আমি তার ঘরে যাই। যে নক করলাম, দেখি কোনো সাড়া শব্দ নেই। দরজাটা খোলা। হালকা একটু খুলে দেখলাম মেয়েটি এক নজরে জানলা দিয়ে বাইরে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, হ্যাঁ মেয়ে, এত রাতে কার সাথে কথা বলছো? আর বাইরে কি দেখছো বাইরে? আমি একটু ধমকের সুরে বলেছিলাম, কারণ আমার তার উপর রাগ ছিল। মেয়েটা আস্তে করে আমার দিকে তাকালো। পরক্ষণেই চাঁদের আলো জানলা ভেদ করে তার শরীরের উপরে পড়ল। দেখলাম সে কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে, হাত বাঁকানো। চেহারার দিকে তাকালাম, দেখে আমার পায়ের নিচের জমিন সরে গেল। চোখ দুটো কালো, সাদা কোনো অংশ নেই। মুখে বেড়ালের মতো লোম বেরিয়েছে। মাথায় কোনো চুল নেই,
কিছু বুঝে ওঠার আগেই জানালার বাইরে থেকে একজনের বড় দুইটি হাত ঢুকলো। হাত দুটো মেয়েটিকে টেনে জানালা দিয়ে বাইরে নিয়ে গেল। বলে রাখা ভালো, জানালাটি থাই গ্লাসের ছিল, কোনো গ্রিল ছিল না। আমি দৌড়ে গেলাম মেয়েটিকে বাঁচানোর জন্য, কিন্তু পারলাম না। দেখলাম বিশাল দানব আকারের এক নেকড়ে, যার মানুষের মতো হাত পা আছে, মেয়েটিকে নিয়ে পাশের বাসার ছাদ টপকিয়ে সেকেন্ডের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। মেয়েটা আমার দিকে সাহায্যের মুখ নিয়ে তাকিয়েছিল। এর মধ্যে কত কিছু হয়ে গেল। আমি চিৎকার করে নানুদের এখানে আসতে বলি। মিনিট 5 পর দেখি কোনো সারা শব্দ নেই। আমি নানুদের রুমে যাই, দেখি সেখানে কেউ নেই। কিছু না ভেবেই আমি তখন দৌড় দেই। আমি ভেবেছিলাম এসব কি হচ্ছে আমার সাথে। ভাবতে ভাবতে কিসের সাথে যেন হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যাই। হঠাৎ মনে হলো আমি যেন আকাশ থেকে পড়লাম। উঠে গিয়ে দেখি আমি নানুর বাসার গেটে। ভেতরে আমার আম্মুর কান্নার শব্দ আসছে। আমি ঘরের ভেতরে ঢুকেই দেখলাম আমার আম্মু, মামা, দাদা, দাদি ও ছোট মামি সবাই আছে। আমাকে জীবিত অবস্থায় দেখে আমার আম্মু সবার যেন প্রাণ ফিরল। আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, কোথায় ছিলি বাবা? তোকে অনেক খুঁজেছি। আমি বললাম, খুঁজেছ মানে? পাশে থেকে নানুমণি বলল, আমি নাকি 2 দিন বাসায় ছিলাম না। আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই। আমি নানুর বাসায় থাকা সত্ত্বেও নাকি ছিলাম না। তাহলে কোথায় ছিলাম আমি? সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে যতদিন বেঁচে আছি ততদিন সুস্থ থাকতে পারি। মূল ঘটনায় আসছি। 2008 সালে আব্দুল্লাহ ক্লাস 6-এ। সময়টা বর্ষাকাল। কোনো এক দুপুরে ওর বাসায় খবর এসেছিল। খবরটা শুনে ওর মা বাবা তড়িঘড়ি করে রওনা হয়েছিল ভোটমারির উদ্দেশ্যে। সেখান থেকে বাবুরহাট, কারণ আব্দুল্লাহর দাদা অসুস্থ। এখানে বলে রাখা ভালো যে ওর দাদার বাড়ি কালীগঞ্জ উপজেলার বাবুরহাট নামক জায়গায়। দুপুরবেলা আনুমানিক 1টার দিকে বাসা থেকে বের হয়েছিল আব্দুল্লাহর বাবা মা। পাটগ্রাম বাস স্টেশনে এসে বাসে উঠে চলে এসেছিল ভোটমারিতে। সেখানে নেমে ভ্যানে করে পৌঁছেছিল দাদুর বাড়িতে। বাস থেকে নেমে যে রাস্তা ধরে যেতে হয় তার পুরোটাই মাটির রাস্তা। বর্ষাকাল হাওয়াতে বলা যায় পুরো রাস্তা কর্দমাক্ত। এজন্য বাড়িতে পৌঁছাতে বেশ সময় লেগেছিল 2 ঘন্টার মতো ভ্যানে করে। সময় আনুমানিক 3:30 হবে। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর বাড়ি থেকে কল করে জানিয়েছিল আব্দুল্লাহকে যে ওর দাদা মোটামুটি ভালো, কিন্তু এর কিছুক্ষণ পর খবর পেয়েছিল ওর দাদা আর নেই, পরলোক গমন করেছে। আব্দুল্লাহ তৎক্ষণাৎ আর দেরি না করে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ওর বাড়ির পাশের এক মসজিদের এক ইমাম সাহেবের সাথে রওনা হয়েছিল দাদার বাড়ির উদ্দেশ্যে। সময় তখন 7:30। রাত ও গ্রামের ব্যাপার, তাই বাস থেকে যেখানে নেমেছিল সেখান থেকে দাদার বাড়িতে যাওয়ার জন্য কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। আব্দুল্লাহ আর পরিচিত সেই ইমাম সাহেবের কাছে হ্যান্ডসেট থাকাতে আব্দুল্লাহর ছোট চাচাকে কল করে বলেছিল সেখানে থাকতে, কারণ উনি এসে তাদেরকে নিয়ে যাবেন মোটরসাইকেলে করে। মোটরসাইকেল হাওয়াতে দ্রুতই চলে এসেছিল, কিন্তু রাস্তা খারাপ ও মোটরসাইকেলের কন্ডিশন অনুযায়ী ওর চাচা দুজনের একজনকে নিয়ে যেতে পারবে বলে জানিয়েছিল। তাই আব্দুল্লাহকে রেখে সেখানে আবার ফিরে আসবে অপেক্ষা করতে বলে ইমাম সাহেবকে নিয়ে রওনা হয়েছিল বাড়ির উদ্দেশ্যে। এদিকে আব্দুল্লাহ যেটা করেছিল, নির্জন এলাকাতে অস্বস্তি বোধ করাতে একাই হাঁটতে শুরু করেছিল দাদার বাড়ির উদ্দেশ্যে। সে দাঁড়িয়েছিল একটা দোকানের টিনের চালার নিচে। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ভিজতে ভিজতে চলছিল সে। এখানে আর একটা ব্যাপার, সেটা হচ্ছে সে তার দাদাকে খুব ভালোবাসতো। দাদার মৃত্যুর কথায় খুব বিষণ্ণ হয়ে পড়েছিল। দাদাকে শেষ দেখাটা দেখার জন্য মন ব্যাকুল ছিল, তাই চাচার অপেক্ষা না করে হাঁটতে শুরু করেছিল। ওর দাদুর বাড়িতে যেতে 3টা বড় বড় বাঁশ ঝাড়। জায়গাটা এমন যেখানে বাড়ি তো বাড়ি, আর যেখানে নেই অনেক দূর অবধি শুধুই ক্ষেত। ও কিছু দূর যেতে একটা গ্রামের মোড় পায়। অন্ধকার রাত, একটু পর পর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আব্দুল্লাহ সে মোড়ে যেতে দেখতে পেয়েছিল একজন সাদা আলখাল্লা ধরনের কাপড় পরিহিত বৃদ্ধ দাঁড়িয়ে আছে। লোকটির দাড়ি ছিল লম্বা। বিদ্যুতের আলোতে বৃদ্ধের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না।
বৃদ্ধকে পাশ কাটিয়ে যেতে লোকটি জিজ্ঞেস করেছিল, কোথায় যাচ্ছ? আব্দুল্লাহ জবাব দিয়েছিল, আমার দাদার বাড়িতে। এটা শুনে সেই বৃদ্ধ লোকটি বলেছিল, আমিও যাচ্ছি সেখানেই। বলেছিল, চলো একসাথে যাই। এরপর দুজনে চলেছিল, কিন্তু লোকটি হাঁটছিল আব্দুল্লাহর সামনে সামনে, পাশাপাশি হতে পারছিল না আব্দুল্লাহ। এভাবে সামান্য কিছু দূর যেতে প্রথম বাঁশঝাড়, সেখানে আসতে দেখতে পেয়েছিল বাঁশঝাড়ের সবগুলো বাঁশ মাটির সাথে রাস্তার ওপর শুয়ে পড়া অবস্থায়। সেই বৃদ্ধ লোকটি আব্দুল্লাহকে বলেছিল, দাঁড়াও। আব্দুল্লাহ দাঁড়িয়ে যায়। ও দেখতে ও শুনতে পেয়েছিল যে বৃদ্ধ লোকটি কি যেন বলছিল, আর সাথে সাথেই শুয়ে পড়া বাঁশগুলো স্বাভাবিক হয়ে উঠছিল, অর্থাৎ আগের মতো দাঁড়িয়ে গিয়েছিল। একটা কথা যে আব্দুল্লাহ এর পরেও এমন অস্বাভাবিক পরিস্থিতিতে পড়েছিল অন্য একটা ঘটনাতে ওর জীবনে, কিন্তু এমন অবস্থায় ওর মন পুরোপুরি ঠিক থাকে না, কি হচ্ছে তা তার মাথায় আসে না। সে বুঝতে পারে না যে এটা একটা অস্বাভাবিক ঘটনা ঘটলো, সেটাই বোঝাতে চেয়েছেন। সে বাঁশঝাড় পার হওয়াতে দেখতে পায় দাদার বাড়ি থেকে 100 মিটার দূরত্বে তার অবস্থান। দেখা যাচ্ছিল বাড়িটা আবছা আবছা। ভাবনার বিষয় হলো, যেখানে ভ্যানে সময় লাগে প্রায় 2 ঘন্টা, সেখানে তারও বেশি সময় লাগার কথা হেঁটে যেতে, অথচ তার ধারণা 30 মিনিটও লাগেনি। যখন দেখতে পেয়েছিল তার দাদার বাড়ি, আর কিছু চিন্তা না করে দৌড়ে চলে গিয়েছিল বাড়ির ভেতরে, আর ওর বাবাকে দেখে জড়িয়ে ধরে কান্না করছিল। এখানে ভয় না, দাদার প্রতি আবেগপ্রবণ হয়ে দৌড়িয়েছিল। এরপর দাদার শেষ কাজ সম্পন্ন করে সকালে ওর চাচা জানতে চেয়েছিল কিভাবে এত তাড়াতাড়ি আসা সম্ভব হয়েছিল, এবং এটাও বলেছিল যে সে আব্দুল্লাহকে আনতে গিয়েছিল। আব্দুল্লাহ রাতের কথা যতদূর মনে করতে পারলো তা প্রকাশ করলো। ওর কথা শুনে রীতিমতো অবাক হবার মতো অবস্থা। আশ্চর্যজনক এবং রহস্যময় একটা ঘটনা ঘটে গেছে। এরপর 2 বছর কেটে গেছে। সাল 2010। আব্দুল্লাহ সাক্ষী হয় আরো একটি ঘটনার। ওর 4-5 জন বন্ধু সহ পেয়ারা পাড়ছিল। সে গাছের নিচে বাঁশের তৈরি বেড়া ছিল, যেটার উপরের দিকে বের হয়ে যাওয়া বাঁশের মোটা পাতির বা পাতার মাথাগুলো ছিল বেশ সূচালো। কেউ যদি গাছ থেকে সেটার উপরে পড়ে তাহলে সেখানে গেঁথে যাওয়ার আশঙ্কা থাকে বা জখম হবার। পেয়ারা পাড়তে সে বেশ উঁচু ডালে উঠেছিল এবং সেখান থেকে কোনো কারণ ছাড়াই সে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যে সবাই আতঙ্কিত হয়ে ওঠে, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো আঘাত পাওয়া ছাড়াই সে মাটিতে এসে পড়ে। পরবর্তীতে ওর কাছ থেকে জানতে পারা গিয়েছিল যে সে যখন পড়ছিল তখন সেটা উপলব্ধি করেছিল কেউ একজন তাকে 2 হাতে শূন্যে ধরে তারপরে নিচে নামিয়ে নিয়ে আসে। এমন যে কোনো বড় মানুষ কোনো বাচ্চাকে 2 হাতে করে নিচে নামিয়ে নিয়ে আসলো। আব্দুল্লাহ কোনো কিছুর উপস্থিতি টের পেয়েছিল গাছ থেকে পড়ার মুহূর্তে। এমন না হলে ঘটনা হয়তো খুবই খারাপ হতে পারত। 2014-15 আব্দুল্লাহ তখন বগুড়ায় পড়াশোনার সুবাদে একটি মেসে থাকত। মেসের পরিবেশটা ছিল প্রায় একটা ফুটবল স্টেডিয়ামের সমতুল্য। সেটার ফটক দিয়ে প্রবেশ করে ভেতরে আরো একটা ফটক দিয়ে ঢুকতে হয় মেসের সীমানার ভেতর। এরপর আরো একটা ফটক দিয়ে ঢুকতে হয় ওর মেসে। মূলত ওটা একটা বাসা ছিল। মেসের সামনে একটা বড় আম গাছ, মেসের পেছনে বেল গাছ, যেটার ডালপালা মেসের টিনের চালার উপর পড়েছিল। শ্যাওলা পরগাছায় পুরো দেয়ালটাই পুরনো, জরাজীর্ণ। মেসের যে রুমে থাকতো আব্দুল্লাহ, সে রুমের একটা জানালার পাশে ওর বিছানা, সে জানালার ধারে বেলগাছ। ঘটনা শুনতে এটাও জানতে পারা যায় যে এর আগে অনেকে এই মেসে টিকতে পারেনি, কারণ এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি টের পাওয়া গিয়েছিল। এরকম অস্বাভাবিক পরিস্থিতিতে পড়তে হয়েছিল তাদেরকেও। তারপর কেউ গেলে কেউ আসতো হয়তো না জেনে, বা অনেকে জেনেও আসতো, কারণ সে মেসে ভাড়া অনেক কম হতো। যাই হোক, মেসের চালে আর জমিনে রাতে বেল পড়ার শব্দ হতো। অনেকে বেল পড়ার শব্দ পেয়েছে, কিন্তু সকালবেলা যখন যেত বেল তুলতে তখন দেখতো যে সেখানে কিছুই নেই। কোনো কোনো দিন একেবারেই কোনো শব্দই পাওয়া যেত না। এর মধ্যে মাঝে মাঝে এমন শব্দ হতো যে কেউ যদি টিনে হেঁটে বেড়ায়, গা ঘেঁষে গেলে যেমন হয় সেরকম শব্দ। এত কিছুর পরেও আব্দুল্লাহ অন্যদের সঙ্গে থাকতো। তারা সেই প্রাচীরের ভেতরে
ক্রিকেট খেলতো, কখনো রাতেও খেলতো লাইট জ্বালিয়ে। একদিন দিনের বেলা ক্রিকেট খেলতে বল প্রাচীর টপকায়, বাইরে এক জঙ্গলের ভেতর পড়ে যায় সেই বলটি। বল কুড়াতে দেয়াল টপকিয়ে যায় আব্দুল্লাহ। জঙ্গলের পাশে ছিল পরিত্যক্ত টয়লেট। আব্দুল্লাহ জঙ্গলের ভেতরে বল খুঁজতে খুঁজতে দেখতে পেয়েছিল সেই পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে দুইটা বাচ্চা বের হয়ে আসছে। বাচ্চা দুটো এত ছোট ছিল যে তারা হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছিল। টয়লেটের ওপর থেকে নিচে নামার যে সিঁড়ি ছিল, সেই সিঁড়ি দিয়ে একটা বাচ্চা নেমে এসে আব্দুল্লাহ দিকে বল নিয়ে আসে আর হাত বাড়িয়ে বল নিতে বলছিল, ভাইয়া এই যে বল। বাচ্চাটা যখন বলছিল ভাইয়া এই যে বল, তখন দুটো বাচ্চাই একসাথে আব্দুল্লাহর দিকে খুবই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। আগেই জানিয়েছি যে আব্দুল্লাহ এমন অস্বাভাবিক পরিস্থিতিতে পড়লে ওর মাথায় স্বাভাবিক চিন্তা কাজ করে না, একটু ভালো মন্দ চিন্তার বাইরেই থাকে। বাচ্চাটা যখন ওভাবে বল নিয়ে এসেছিল, তখন আব্দুল্লাহ বল নিতেই এগোচ্ছিল। ঠিক তখন আব্দুল্লাহ বুঝতে পেরেছিল ওর বাম দিকে কেউ একজন সাদা কাপড় পরিহিত দাঁড়িয়ে বলেছিল, এই আব্দুল্লাহ কই যাও। আব্দুল্লাহ স্পষ্ট দেখতে পায় তাকে এবং কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পরে সবাই ঘটনা জানতে পারে। ওর মেসে 3টা রুম ছিল, এর মধ্যে একটাতে এক জায়গায় এক বেডে প্রতি রাতে 2টা থেকে 3টার মধ্যে বেডটা কেঁপে উঠত। প্রতি রাতে যদি বিছানা বা বেড চেঞ্জ করা হতো, অর্থাৎ ওই জায়গায় অন্য কোনো বেড আনা হতো, তবুও প্রতি রাতে ঠিক ওই সময়ে বেড কেঁপে উঠত। অন্য এক রুমে এক বিছানায় যেই থাকতো তাকেই রাতে বোবায় ধরতো, অর্থাৎ বিজ্ঞানের ভাষায় যেটাকে স্লিপিং প্যারালাইজড বলা হয়। প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন এটা অবশ্যই হতো। আর বাকি যে রুম ছিল একটা, সেটাতে রাতে খুবই খারাপ ধরনের স্বপ্ন দেখাতো। পরবর্তীতে এসবের জন্য মেস মালিক কোনো ব্যবস্থা নিয়েছিল কিনা জানা নেই এখন পর্যন্ত। মেসে থাকাকালীন সময়ে আব্দুল্লাহ একবার বাসা পাটগ্রামের উদ্দেশ্যে বগুড়া রেল স্টেশন থেকে ট্রেনে উঠেছিল। লোকাল ট্রেন, রাত 8টায় ছাড়ার কথা। ট্রেনে উঠে ট্রেনের শেষের দিকে দ্বিতীয় কামরায় বসে সে। অল্প কিছু লোক জায়গায় জায়গায় নামতে নামতে একসময় ট্রেনের সেই কামরা পুরোটাই ফাঁকা হয়ে যায়। জায়গাটা হলো লালমনিরহাট স্টেশন। আব্দুল্লাহ ফাঁকা কামরায় থাকতে না চেয়ে সে ভাবল, মানুষ যে কামরায় আছে সেই কামরায় গিয়ে উঠি। তো সে উঠল প্রথম বগিতে। সেই বগিতে কিছু লোক ছিল, তারাও সব নেমে যাওয়াতে রইসবাগ নামক একটি জায়গায় ট্রেন আসলে সেই বগিটাও ফাঁকা হয়ে যায়। সে বসেছিল যেদিকে, মুখ করে সেদিকে শেষের দিকে লক্ষ্য করেছিল। হঠাৎ কিছু লোকের উপস্থিতি, কিছু লোকের সরগম, কিন্তু লোক থাকার কথাই নেই, কারণ চলন্ত ট্রেন কিছু দূর যাবার পরে যে গতি ওঠায়, সেখানে নতুন করে কোনো লোক ওঠা অসম্ভব। অথচ 3 বা 4 জনকে সে দেখতে পেয়েছিল। গা ছমছমে ব্যাপার একটা, কেউ বসে আর কেউ দাঁড়িয়ে কথা বলছিল। বিষয়টা স্বাভাবিকভাবে নিজের মতো করে নিয়ে বসেছিল সে। একটু পর বুঝতে পেরেছিল ও ছাড়া আর কেউ নেই বগিতে। ট্রেন চলছিল ঠিকঠাক। আব্দুল্লাহ আবার কিছু লোকের সরগম শুনতে পায়, বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। সে সেদিকে তাকাতে চিন্তা করতেই পাশ থেকে একজন সেদিকে তাকাতে নিষেধ করেছিল। কে তাকে নিষেধ করছে সেটা দেখতে আব্দুল্লাহ তাকালো। সে দেখতে পেয়েছিল যে তার পাশে বসে আছে, তার হাতের পাশেই, কিন্তু ট্রেনের অন্যদিকে জানালার পাশে বাইরের দিকে বসেছিল সেই বৃদ্ধটি, যাকে এর আগেও সে বিভিন্ন পরিস্থিতিতে দেখেছে। ট্রেনের ভেতরে যে লাইটগুলো, সেগুলোর ভোল্টেজ আপ ডাউন করছিল, এজন্য স্পষ্টভাবে সে দেখতে পায়নি সেই বৃদ্ধকে। স্বভাবতই আব্দুল্লাহ আর চিন্তা করল না যে কেমন করে সেখানে আসলো। এরপর আব্দুল্লাহ তার সাথে থাকা ব্যাগ নিয়ে সেই বৃদ্ধের কাছে বসেছিল। কিছুক্ষণ থাকার পর সেখানে ভালো লাগছিল না তার, এই জন্য সে আগের জায়গায় চলে গিয়ে বসেছিল। জানালার দিকে মুখ করে বাইরে অন্ধকারের দিকে তাকিয়েছিল। চলতে চলতে টের পেয়েছিল সেই বৃদ্ধ সহ ওই লোকগুলোর উপস্থিতি আর নেই। কোনো কথা নাই, একদম নিঃশব্দ ট্রেনের ভেতর সবাই গায়েব। আবারও রক্তহীন করা পরিবেশ। এরপর ট্রেন যখন কালীগঞ্জ নামক স্টেশনে, তখন ওই বগিতে কিছু লোক উঠেছিল। এরপর পাটগ্রামে আসে কোনো সমস্যা ছাড়াই। লোকাল ট্রেন হওয়াতে অনেক রাতে নামতে হয়েছিল স্টেশনে। রাত তখন 1টা-2টা। স্টেশন থেকে বাসায় ফেরার পথে শহরের ভেতরে কিছু বখাটেদের খপ্পরে পড়েছিল এবং টাকা সহ বিভিন্ন কিছু তারা হাতিয়ে নেয়। আব্দুল্লাহ তখন বলেছিল, সকাল হলেই খবর পাওয়া যাবে, তোমরা
আমরা কারা। ওর এই কথায় ওই দলের একজন আব্দুল্লাহর চেহারায় আলো জ্বালাতেই চিনতে পারে এবং ওকে ছেড়ে দেয় এবং যা নিয়েছিল তা ফিরিয়ে দেয়। এরপর সে বাসায় ফেরে আর কোনো সমস্যা ছাড়াই। এই ছিল ঘটনা, যে ঘটনাটির প্রতিটি অস্বাভাবিক পরিস্থিতিতে কেউ না কেউ এসে অথবা কেউ একজন এসে বিপদ থেকে উদ্ধার করেছিল। আসলে কে ছিল সেই বৃদ্ধ, এটাই প্রশ্ন। কোনো ফেরেশতা নাকি ভালো কোনো জিন যে আব্দুল্লাহর জন্য এসেছিল? আব্দুল্লাহ ওর দাদাকে খুব ভালোবাসতো, এই জন্য হয়তো আধ্যাত্মিক কোনো ব্যাপার ছিল ওর দাদাকে ভালোবাসার বিপরীতে আল্লাহর আদেশে আব্দুল্লাহ এখনো মাঝে মধ্যে বড় কোনো বিপদে পড়লে সেখান থেকে রক্ষা পায়। সবার সুস্থতা কামনা করি। ইনশাল্লাহ আবারও ঘটনা পেশ করব, ঘটনা প্রস্তুত আছে। আসসালামু আলাইকুম। পাটগ্রাম হাতিবান্ধা থেকে পাঠিয়েছেন আসিফ। থ্যাংক ইউ সো মাচ আসিফ আপনাকে আপনার ঘটনা পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে এই ঘটনায় যাবার আগে একটু বলে রাখি, এতক্ষণ পর্যন্ত যে ঘটনাগুলো শুনলেন সবগুলো ঘটনাই ছিল ব্র্যান্ড নিউ। এরপরে আমরা যাব এমন একটি ঘটনায় যে ঘটনাটি হয়তো খুবই জনপ্রিয়, কিন্তু কোনো না কোনো কারণে হয়তো আপনি মিস করে ফেলতে পারেন বা আবারও শুনতে চান। সেরকম একটা ঘটনায় নিয়ে যাচ্ছে আপনাদেরকে। সেই ঘটনার হাত ধরে চলুন আবারও হারিয়ে যাই ভয়ের রাজ্যে। তার আগে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে।